আমরা দেখেছি দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল জাপান। তৎকালীন জাপানের শিল্প সমৃদ্ধশালী সবথেকে উন্নত দেশ ছিল হিরোশিমা এবং নাগাসাকি শহর, আর এই দুটো শহরকেই ধ্বংস করে দিয়েছিল আমেরিকা যুক্তরাষ্ট্র। হিরোশিমা এবং নাগাসাকি শহর দুটিতে পরমাণু নিক্ষেপের ফলে বিপুল ধ্বংসের পাশাপাশি তেজস্ক্রিয়তাও এতটাই ছড়িয়ে পড়েছিল যে মারাত্মক সব রোগব্যাধি সমগ্র জাপানকে গ্রাস করে নিয়েছিল। পরমাণু বোমা নিক্ষেপের সঙ্গে সঙ্গে হিরোশিমা এবং নাগাসাকি শহরে প্রায় 2,30,000 লোক মারা গিয়েছিল এবং যারা বেঁচে ছিল তার মধ্যে 70% মানুষ অসুস্থ হয়ে পড়েছিল এবং তাদের শরীরে পচন শুরু হয়েছিল। এখনও সেখানে নবজাত শিশুদের মধ্যে অনেকেই বিকলাঙ্গ হয়ে জন্মগ্রহণ করে, যা আজও জাপানের কাছে অভিশাপ। এই প্রবল ধ্বংসযজ্ঞের শিকার হয়েও জাপান আজ বিশ্বের চতুর্থ অর্থনীতি নিয়ে দাঁড়িয়ে আছে এবং তাদের উন্নত জীবনযাপনের মান দেখে মনে হয় তারা আমাদের থেকে 50 বছর এগিয়ে আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জিরো অর্থনীতি নিয়ে আজ জাপান চতুর্থ অর্থনীতিতে কিভাবে পৌঁছালো, আজ আমরা এ ব্যাপারে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান সরকার আর কোনো যুদ্ধে না জড়িয়ে দেশ গঠনের কাজে নজর দেয় এবং এটাই জাপানের যুগান্তরকারী পদক্ষেপ ছিল। জাপান বুঝতে পেরেছিল পরবর্তীকালে বিশ্ব শাসন করবে আমেরিকা যুক্তরাষ্ট্র, তাই জাপান যে আমেরিকা তাদের ধ্বংস করেছে সেই আমেরিকার সাথে শত্রুতায় না গিয়ে তারা আমেরিকার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপন করেছে এবং জাপানের পুরো সামরিক দায়িত্ব আমেরিকার হাতে তুলে দিয়েছে। জাপান সরকার অনুভব করেছিল যে আমেরিকার হাতে যদি তার সামরিক দায়িত্ব তুলে দেওয়া যায় তাহলে পার্শ্ববর্তী কোনো দেশ তাদের দেশে আক্রমণ বা তাদের দেশের অভ্যন্তরীণ ব্যাপারে নাক গলাবে না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপানের অর্থনীতি বলতে কিছুই ছিল না, এমনকি দুবেলা দুমুঠো খাবার তুলে দেওয়ার মতো টাকাও জাপান সরকারের হাতে ছিল না। এই পরিস্থিতিতে আমেরিকা যুক্তরাষ্ট্র জাপানকে প্রচুর পরিমাণে অর্থ দিয়ে সাহায্য করেছিল। তৎকালীন আমেরিকান সরকার শুধুমাত্র অর্থ দিয়ে নয়, একটা দেশ গঠনের যাবতীয় সাজ সরঞ্জাম দিয়েই জাপানকে সাহায্য করেছিল আমেরিকা। এইসব পর্যালোচনা করে যদি আমরা দেখি তাহলে এ কথা বলতেই হবে যে জাপানের উন্নতিতে আমেরিকার হাত ছিল সবচেয়ে বেশি। আমেরিকার অর্থ এবং জাপানিদের উন্নত মস্তিষ্ক এই দুইয়ের মিলনে অল্প দিনের মধ্যেই জাপানের অর্থনীতি ঘুরে দাঁড়িয়েছিল। সামরিক দায়িত্ব আমেরিকার হাতে তুলে দেওয়ার পরেই প্রথম পদক্ষেপ গ্রহণ করে কৃষিক্ষেত্রে উন্নতি, কারণ জাপান সরকার বুঝতে পেরেছিল তাদের খাদ্যের প্রয়োজন, তাই অন্যের উপরে নির্ভর না করে নিজেরাই কৃষিজাত পণ্য উৎপাদনের দিকে নজর দেয়। ভারতের মতো জাপানের হাতে এত কৃষি জমি নেই বা এমন সমতল কৃষি জমি নেই। জাপানের ছিল অল্প পরিমাণ পাহাড়ি কৃষি জমি এবং এই স্বল্প পরিমাণ জমিতে কি করে বেশি পরিমাণে ফসল ফলানো যায় সেদিকেই তারা নজর দিয়েছিল। ধীরে ধীরে জাপান তার কৃষিক্ষেত্রে উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদন ক্ষমতা বহুগুণ বৃদ্ধি করে। যেখানে ভারত 1 বিঘা জমিতে যদি 1 কিলো ধান উৎপাদন হয় তাহলে জাপানে তার 3 গুণ বেশি ধান উৎপাদন হয় সম পরিমাণ জমিতে। জাপান সরকার খাদ্যশস্যের পাশাপাশি মৎস্য শিল্পের ও দিকে নজর দিয়েছিল। আমরা জানি জাপান সমুদ্র বেষ্টিত, তাই জাপান সমুদ্র থেকে প্রচুর পরিমাণে মৎস্য সংগ্রহ করত। এত পরিমাণে মৎস্য সংগ্রহ করত যে তাদের দেশের চাহিদা মেটানোর পরেও বিদেশে রপ্তানি করে প্রচুর পরিমাণে অর্থ সংগ্রহ করত। জাপানিরা যেমন দেশপ্রেমিক তেমনি কঠোর পরিশ্রমী এবং দায়িত্বশীল জাতি ছিল। তারা দেশের অর্থনীতিকে পুনরুদ্ধারের জন্য 12 থেকে 16 ঘন্টা ডিউটি করত, এমনকি তারা সাপ্তাহিক ছুটি বর্জন করেছিল। আমাদের দেশে যেমন সরকারি কাজ হবে বলে চালিয়ে দিই, জাপানে কিন্তু এমনটা নয়। জাপানের সঠিক সময়ে সঠিক কাজ সম্পন্ন করা হয়। জাপান সরকার দ্রুত অর্থ উপার্জনের জন্য বস্ত্রবয়ন শিল্পের দিকে নজরই দেয়নি, নজর দিয়েছিল অটোমোবাইল এবং ইলেকট্রনিক্স শিল্পের প্রতি। তারা কঠোর পরিশ্রম এবং উন্নত মস্তিষ্ককে কাজে লাগিয়ে এই শিল্পকে এক চরম উচ্চতায় পৌঁছে দিয়েছিল। গুণগত মানের দিক দিয়ে জাপানি দ্রব্যের সঙ্গে পাল্লা দিয়ে চলার মতো কোনো প্রতিদ্বন্দ্বী আজও তৈরি হতে পারেনি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে অর্থনীতিকে চাঙ্গা করার জন্য এক অলৌকিক ঘটনা ঘটেছিল। 1950-এর দশকে কোরিয়া যুদ্ধের সময় জাপানিজ পণ্যের চাহিদা বৃদ্ধি পায় বহুগুণ। সরকার আন্তর্জাতিক বাণিজ্য এবং শিল্প মন্ত্রণালয় গঠন করে। এর মাধ্যমে ইস্পাত, কয়লা
এবং জাহাজ নির্মাণের মতো ভারী শিল্পের দিকে নজর দিয়েছিল, যার ফলে পরবর্তীতে জাপানের উন্নত যন্ত্রপাতি এবং ইলেকট্রনিক শিল্পের উত্থান ঘটে। 1964 সালে বুলেট ট্রেন জাপানে জালের মতো বিস্তার লাভ করে। এর ফলে সাধারণ মানুষের কাছে সময় বেঁচে যায়, এক জায়গা থেকে অন্য জায়গায় জিনিসপত্র আদান প্রদানের অনেক সুবিধা হয়, ফলে বিভিন্ন শহরে শিল্প কলকারখানার অনেক বিস্তার লাভ করে। মানুষের অর্থনীতিতে যেমন পরিবর্তন আসে, তেমনি দেশের অর্থনীতিতেও ক্রমাগত উন্নতি দেখা যায়। জাপানের এই সকল পরিকল্পনা বাস্তবায়িত হওয়ার পেছনে সবচেয়ে বড় হাত ছিল যাদের, তারা হলো জাপানের নেতৃবৃন্দ। তাদের মেধা, সৎ এবং দায়িত্বশীল হওয়ার কারণে জাপান অল্প কিছুদিনের মধ্যেই তাদের ধ্বংসপ্রাপ্ত অর্থনীতিকে খুব শীঘ্রই পুনরুদ্ধার করে। জাপান সরকারের গঠিত একটি গণতান্ত্রিক সংস্কার, একটি শান্তিবাদী সংবিধান গ্রহণ এবং শিল্প সমৃদ্ধিকে অগ্রাধিকার দেওয়ার মাধ্যমেই জাপানের এই যুদ্ধান্তের পরবর্তীতে বিশ্বর দরবারে উচ্চাসন লাভ সম্ভব হয়েছিল।